আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা, লতিফ সিদ্দিকী সহ ৪ জন ডিবি হেফাজতে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চূড়ান্ত, জানালেন ইসি সচিব। সীমান্ত রক্ষার স্বার্থে অনুপ্রবেশকারীদের গুলি করা হয়, দাবি বিএসএফ মহাপরিচালকের। হত্যার ব্যাখ্যা সন্তোষজনক নয়, বিজিবির প্রতিবাদ। ডাকসু নির্বাচনে ছাত্র দলের আবিদ হামিম মায়েদ পরিষদের ইশতেহার ঘোষণা, আবাসিক হলের সুযোগ বৃদ্ধি সহ শিক্ষা বান্ধব পরিবেশ করতে 10 দফা অঙ্গীকার। শেখ হাসিনার পতনে যুবকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে, যারা বুঝতে ব্যর্থ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই, মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর। এবং সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। 3 দফা দাবিতে আগারগাঁওয়ে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে আসলে লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের কর্মীদের অবরুদ্ধ করে রাখে জুলাই যোদ্ধারা। প্রায় 2 ঘণ্টা অবরুদ্ধ রাখার পর লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগ কর্মীদের পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। পরে তাদের নেওয়া হয় গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চ ৭১-এর ব্যানারে সকাল 10টায় ডিআরইউতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। এ সময় জুলাই যোদ্ধার ব্যানারে বেশ কয়েকজন অনুষ্ঠান স্থলে এসে অতিথিদের অবরুদ্ধ করে রাখে। অবরুদ্ধকারীদের দাবি, আলোচনা সভার আড়ালে ষড়যন্ত্র করছিলেন তারা। জুলাইয়ের আহত যোদ্ধারা, জুলাইয়ের স্টেক হোল্ডার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা এখানে এসে আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে। আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। পুলিশ এসে অবরুদ্ধ ব্যক্তিদের আটক করে নিয়ে যায় থানায়। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ কর্মকর্তা। ধর্ম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের আমলে মন্ত্রিত্ব হারান লতিফ সিদ্দিকী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দুপুরের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। 15 সেপ্টেম্বরের মধ্যে সীমানা নির্ধারণের সংক্রান্ত বিষয়ের সমাধান করতে চায় তারা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। সার্বিক পরিস্থিতি তুলে ধরে দুপুর 2:30টায় কথা বলবেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আমাকে শুনতে পারছেন আশা করছি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আমি এখন অপেক্ষা করছি নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারের সামনে। এই নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ কথা বলবেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত রোডম্যাপ আমাদের কাছে তুলে ধরবেন। আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি যে
আগামী মাসের 15 তারিখের মধ্যে সীমানা সংক্রান্ত যে জটিলতা ছিল, আপনি জানেন যে 300 আসনের মধ্যে বেশ কয়েকটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে, যেগুলো নিয়ে গতকাল পর্যন্ত নির্বাচন কমিশনের শুনানি হয়েছে। সেই শুনানির ব্যাপারে যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, সেটি 15 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিতে চায়। 14 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নতুন যে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, তাদের মধ্যে বেশ কয়েকটি দলকে নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে। এদের মাঠ পর্যায়ে এখন অডিট চলছে। এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা NSI-SB এবং নির্বাচন কমিশনের যে নিজস্ব সংস্থা রয়েছে, তারা সেই অডিট করছেন। অডিটের পরবর্তীতে নতুন যাদেরকে নিবন্ধন দেওয়া হবে তাদের নামও 14 সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। ফাতিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যারা কারাগারে আছেন, কারাবন্দী রয়েছেন, আপনি জানেন যে এরই মধ্যে কারাগারের নাম পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে যে কারাগারকে শাস্তিগার না করে কারাগারকে করা হবে সংশোধনাগার। সুতরাং যারা কারাগারে রয়েছেন তারা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে অপরাধ করুন না কেন, তারা সংশোধন হয়ে আবার বের হয়ে আসবেন, তারা আবার নাগরিক হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন। এই মুহূর্তে যারা কারাগারে রয়েছেন তারা যেন তাদের ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত না হন, সেই কারণে যারা কারাগারে রয়েছেন তারাও যাতে এবার ভোট দিতে পারেন, সেজন্য নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে। নির্বাচন কমিশন এসব বিষয়ে মাথায় রেখে, সার্বিক পরিস্থিতি মাথায় রেখে কিন্তু কাজ করছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা রয়েছেন উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আজকে থেকে সেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে কাজ করবে, দেশি এবং বিদেশি সংস্থা, সেসব সংস্থাও যেন নভেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করে, সে ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কিন্তু এরই মধ্যে আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু বসেনি, নির্বাচনী ট্রেন্ড চলতে শুরু হয়ে গেছে। যদিও বেশ কিছু শঙ্কা রয়েছে যে আপনি জানেন যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে সময়সীমা আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন তাদের জাতীয় নির্বাচনের শেষ করতে চায়, কিন্তু এখানে প্রধান রাজনৈতিক দল বিএনপির ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক জামাত ইসলামী এবং এনসিপি, বাংলাদেশ যেটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের এই ব্যাপারে আপত্তি রয়েছে। তারা বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা তার আগে হোক, এ নিয়ে তাদের আপত্তি নেই। তাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে সংস্কার এবং বিচার শেষ না করে নির্বাচন করলে এবং বর্তমান সংবিধানের অধীনে যদি নির্বাচন করা হয় তাহলে ফেসিবাদী ব্যবস্থায় আবার ফিরে আসবে। এই কারণে তারা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন পরে হোক, আগে গণপরিষদ নির্বাচন হোক। গণপরিষদ নির্বাচনে একটি নতুন সংবিধান তৈরি করা হোক, এটি এনসিপির দাবি, এবং সেই সংবিধানের মাধ্যমে নির্বাচন দেওয়া হোক। কিন্তু নির্বাচন কমিশনের অবস্থান হচ্ছে পরিষ্কার যে তাদের কাছে যে সংবিধান বর্তমানে রয়েছে, যে আরপিও রয়েছে, সেই আরপিও এবং সংবিধান আইন কানুনের বাহিরে তাদের যাওয়ার সুযোগ নেই। যেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধানে বলা নাই, আরপিওতে বলা নাই, সুতরাং পিআর পদ্ধতিতেও তাদের নির্বাচন করার সুযোগ নেই। তাদেরকে প্রচলিত পদ্ধতিতেই প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে নির্বাচন করতে হবে এবং সেই লক্ষ্যেই তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন, সেই লক্ষ্য নিয়ে তারা সীমানা নির্ধারণ করছেন, সেই লক্ষ্য নিয়ে তারা পর্যবেক্ষক নিয়োগ দিচ্ছেন এবং সেই লক্ষ্য নিয়েই আজকে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ দুপুর 2:30টায় যখন ব্রিফ করবেন, তখন এই বিষয়ে আরও তথ্য আমি পাবো, তখন ফাতিয়া আপনাকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তেই হচ্ছে নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ খবর। ফাতিহা। জি মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে এই সম্পর্কে আরো কিছু আপডেট জানার থাকলে আমরা আবারও আপনার সাথে যুক্ত হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 10 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল আবিদ হামিম মায়েদ পরিষদ। এ সময় আবাসিক হলের সুযোগ বৃদ্ধি সহ শিক্ষা বান্ধব পরিবেশ করতে 10 দফা অঙ্গীকার করেন নেতারা। এ সময় ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে এই ডাকসু নির্বাচন। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস কিংবা এজিএস কারা নির্বাচিত হবেন, এই হিসেব নিকেশ চলছে সবুজ ক্যাম্পাসে। ভোটের আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীদের মন জয়ে একদিকে যেমন প্রচারণা আর তর্কে ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী ইশতেহারও সামনে আসছে। কলাভবনের বটতলায় 10টি মূল অঙ্গীকার ও প্রধান পরিকল্পনার ইশতেহার ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধসমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসিক সুবিধা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন আবিদুল ইসলাম খান। শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ ও রেকর্ডেড লেকচার সহজলভ্য করা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। ইশতেহার ঘোষণার পর কথা বলেন তিনিও। প্রতিশ্রুতি নয়, ছাত্রদল পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের ৪র্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু আরও জানান, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় আগামীর বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে বলেও মনে করেন তিনি। আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আমাদের অনেক সময় রাজনীতিবিদরা হার মানতে চায় না, হারলে মনে হয় তার মধ্যে জীবন শেষ হয়ে গেল। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল এখন গণতন্ত্রকে ব্যাহত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নানা অগ্রহণযোগ্য দাবি তুলে ওই দলটি নির্বাচনকে বিলম্বিত করতে চায়। হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, পিআর পদ্ধতিতে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। জনপ্রিয়তায় ভীত হয়ে কিছু দল বিএনপি ঠেকাও অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পিআর তো বাংলাদেশের মানুষ চেনেই না, বিদেশি কনসেপ্ট। এইসব কথা কেন বলে তিনটি দল? একটি হলো জামাতে ইসলামী, অপরটি হলো এখনো রেজিস্ট্রেশন পায় নাই সদ্য সাবালকের দল এনসিপি, অপরটি হলো চরমনে পীরের দল। স্বাধীনতার যুদ্ধের সময় তা কোথায় ছিল? এনসিপির তো এখনো জন্ম হয় নাই, তখনও জন্ম হয় নাই। জামাতে ইসলামী করেছে বিরোধিতা। বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায়, তারা কোন ধরনের সংবিধান চায়, তারা কি কি সংস্কার রাষ্ট্রযন্ত্রে চায়, সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে। দেশে সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বন্ধ রয়েছে ক্লাস সহ একাডেমিক কার্যক্রম। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আজ বিকেল 5টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার রাতে শাহবাগে ছাত্র প্রতিনিধিরা এ ঘোষণা দেন। এ সময় তারা জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। গতকাল প্রকৌশল শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনরত শিক্ষার্থীদের। এতে অন্তত 25 জন আহত হন। পরে বিকেলে 3 দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি সহ নতুন 5 দফা দাবি জানায় প্রকৌশল শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধের পর রাজধানীর আগারগাঁও মোড় থেকে সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে আজ বেলা 11:30টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে দাবি আদায়ে ভবিষ্যতে ধারাবাহিক আন্দোলনের
হুঁশিয়ারি দিয়ে দুপুর 12:30টার পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। শিক্ষার্থীদের 3 দফা দাবির মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের 10ম গ্রেডের পোস্ট কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, বিএডিসির কোটা বাতিল এবং কৃষি বিষয়ে স্নাতক না হলে কৃষিবিদ পদবি ব্যবহার না করার প্রজ্ঞাপন জারি। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পৃথক 3 মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বেলা 11টার দিকে বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীরা হলেন রাজুকের উপপরিচালক মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও সহকারী পরিচালক উল্লাস চৌধুরী। 3 মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিলুপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক, ববি সহ 18 জনকে আসামি করা হয়েছে। গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলা করে দুদক। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এর মধ্যে গত 13ই আগস্ট 3 মামলায় সাক্ষ্য নেওয়া হয়। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সীমান্ত হত্যার বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী দাবি করেন, দেশের নিরাপত্তায় হুমকি মনে হলে নিজেদের আত্মরক্ষার স্বার্থে গুলি ছোড়ে বিএসএফ। মারণাস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিন না করে আইন মেনে প্রত্যাবাসনের আহ্বানও জানান তিনি। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 56তম সীমান্ত সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যা, পুশিন ও অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধে। একই সাথে আন্তঃসীমানায় অপরাধ দমনে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সীমান্ত হতাহতের ঘটনা আত্মরক্ষার স্বার্থেই হয়েছে বলে দাবি করেন বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী। তবে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ এর ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তা অনেক ক্ষেত্রে চাইলে এড়ানো যেত। বিএসএফ পার্সোনেল fires only and only as a last resort in the face of imminent threat to his life in self-defense, irrespective of the nationality. The BSF fires only for self-defense, but again we cited examples where even some of the killings took place even in broad daylight. So in broad daylight, and sometimes some minor was killed. So we raise the question, how come a minor can pose a threat on lives of an armed BSF soldier? Or in broad daylight, what kind of threat that individual can put onto the armed BSF soldier? So we challenged all those life-saving and not life-saving, self-defense and all. However, at the end, both sides agreed and to try the best from each other so that no crossings take place, whether deliberately or inadvertently, and we will try so that no loss of life takes place. এবছর গেল কয়েক মাসেই 2000-এর উপর নাগরিককে ভারত পুশিন করেছে। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, অবৈধভাবে ভারতে যারা অনুপ্রবেশ করেছে তাদের আইন অনুযায়ী পাঠানো হচ্ছে, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। There is no specific reason. People are coming back. Yesterday only we found about 100 people coming back. There is a great, from my side, there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. They are coming back through gaps. And they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP.
সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য, স্বর্ণ, জাল মুদ্রা নোট এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নিতে দুদেশ একমত হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 430 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যাননি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 118 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 29,944 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। দীর্ঘ 2 যুগের প্রতীক্ষা কাটিয়ে অবশেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্য জানান, অস্থায়ী ক্যাম্পাসে শিগগিরই শুরু হবে শিক্ষার্থী ভর্তি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলে দেশের 55তম বিশ্ববিদ্যালয় হিসেবে বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীর্ঘ 24 বছর পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। সম্প্রতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য 3টি বিভাগ চালুর অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু করা যাবে আশা উপাচার্যের। আশা করি যে এর মধ্যে দিয়ে, এই সাবজেক্টগুলোর মধ্যে দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে প্রক্রিয়া সেটা শুরু হবে এবং ইনশাল্লাহ আমরা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারব। 2001 সালে জাতীয় সংসদে আইন পাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পেলেও নানা কারণে থমকে যায় এর বাস্তবায়ন। 2023 সালে আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। চলতি বছর উপাচার্য নিয়োগ দেয় সরকার। সবশেষ বগুড়ার ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য চুক্তি হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। বগুড়া একটি পূর্ণাঙ্গ সরকারি একটা বিশ্ববিদ্যালয় হয়ে যায়, তাহলে মনে হয় যে এই উত্তরবঙ্গের যারা আমরা আছি শিক্ষার্থী, তারা যে আমরা ঢাকামুখী হচ্ছি, এই ঢাকা থেকে চাপটাও যেমন কমবে, তার পাশাপাশি আমরা একটা মানসম্মত শিক্ষার একটা সুযোগ পাবো এখানে। মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলো এরা আরো ওদের স্কিল ডেভেলপমেন্ট করার আরো ভালো চান্স পাবে। আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই উচ্ছ্বসিত যে বগুড়া একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালাতে এখন পর্যন্ত 4,67 লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে বলে জানালেন জেলা প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গাটা এখনো আমরা ফাইনাল করি নাই, কারণ এটা আইনের মধ্যে একটা জায়গার কথা লেখা আছে। এখন বগুড়ার যে সাধারণ জনগণ আছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সমন্বয়ে জায়গা দেখা হবে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করে বিস্তৃত পরিসরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চীনের তৈরি 2টি জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির বহরে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির এই জাহাজগুলো। এছাড়াও পাইপলাইনে রয়েছে আরও 7টি জাহাজ কেনার প্রক্রিয়া। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সমুদ্র বাণিজ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করতে প্রায় 936 কোটি টাকায় 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি হলেও জাহাজ দুটি নির্মাণ করছে চীন। 55 থেকে 66 হাজার টন ধারণ ক্ষমতার এই 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে বছরে বাড়তি 150 কোটি টাকা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। এছাড়াও এই 2টি জাহাজের মাধ্যমে বছরে পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে 150 জন নাবিকের। সক্ষমতা জাহাজ কেনার কারণে যে কনফিডেন্স এবং যে রেপুটেশন বিল্ড আপ হবে, অলরেডি আমরা সেই রেজাল্ট পাচ্ছি। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছে যে তারা আমাদেরকে সফট লোন দিতে চায়। আধুনিক প্রযুক্তি ও পরিবেশ বান্ধব এই 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হলে বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা দাঁড়াবে প্রায় 1,20,000 টনে। গ্রিন শিপিং এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমাইজিং ফুয়েল কনজাম্পশন, এই 3 ক্ষেত্রে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ হয়ে থাকবে।
অন্যদিকে জাহাজ দুটির সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র হওয়ায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে আশা কর্তৃপক্ষের। এই দুইটা জাহাজ যখনই আমেরিকা সহ ইউরোপের যে কোনো পোর্টে যাবে কোথাও কোনো রেস্ট্রিকশন আসবে না, বিকজ আমাদের এই টাকা পয়সা সব চলে যাবে আমেরিকাতে। সুতরাং এটা শুধু বাংলাদেশ শিপিং কর্পোরেশন না, এটা আমাদের বাণিজ্য ক্ষেত্রে একটা শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বড় অবদান। এখন বলা হচ্ছে উই আর নট অনলি বিজনেস এন্টিটি, উই হ্যাভ বিকাম এ ডিপ্লোম্যাটিক টুল অফ দ্য নেশন। এ বছরের ডিসেম্বরের মধ্যে বিএসসির জন্য আরও 3টি জাহাজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। G2G পদ্ধতিতে চীন থেকে কেনা হচ্ছে আরও 4টি জাহাজ। এছাড়াও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে আরও 6টি জাহাজ ক্রয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে বিএসসির পরিচালনা পর্ষদ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ঢাকার ধামরাইয়ের পেঁপের আবাদ। এরই মধ্যে মরে গেছে অনেক গাছ, হলুদ বর্ণ ধারণ করেছে গাছের পাতা। বহু টাকা বিনিয়োগের পর লোকসানে পড়ে হতাশ চাষিরা। এদিকে পেঁপে গাছের পচন রোধে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। অনেক স্বপ্ন নিয়ে 70,000 টাকার ঋণ নিয়ে 52% জমিতে পেঁপে চাষ করেছিলেন রোয়াইড ইউনিয়নের ফিরঙ্গা গ্রামের কৃষক মোহাম্মদ আলী, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে ভেসে গেছে তার স্বপ্ন। সব মারা গেছে, দেখতেছেনই তো আপনারা। এবার ভালো চলতে পারতেছেন সংসার, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যা টাকা পুঁজি ছিল এটাখানে খাটাইছি, এগুলো সব লস। মোহাম্মদ আলীর মতো আব্দুল মান্নানের পেঁপে বাগানের বেশিরভাগ গাছেও ধরেছে পচন। 35,000 টাকার ঋণ কিভাবে শোধ করবেন সেই দুশ্চিন্তায় দিশেহারা তিনি। একই অবস্থা স্থানীয় অনেক পেঁপে চাষির। অন্তত 20-30,000 টাকা খরচ হইয়া আর এই গাছগুলো আর বেচা যাইব না। এখন যদি আপনারা কোনো ক্ষতিপূরণ দেন তাইলে আমার বাচ্চা কাচ্চা লেগে খাইতে পড়তে পারবো। এলে কারণ পাইপে বেচতে পারিনি, অনেক লস হয়ে যাবে, মানে বহুত লস। বা এই কৃষক যা আছে চোখের সবাই লস খাইছে পুরো। বৃষ্টিতে অনেক ক্ষতি করছে, গত বছর থেকে এবার দাম নাই, দাম কমে গেছে। টানা বৃষ্টিতে পানি জমে ধামরাইয়ের অধিকাংশ এলাকার পেঁপে বাগানগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পচন রোধে গোড়ায় মাটি দেওয়া সহ পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের পরামর্শ কৃষি অফিসের। কোন জাত সে চাষ করবে, কোন জাতটা সহনশীল এই আবহাওয়ার সাথে, সেই বিষয়ে পরামর্শগুলো দিয়ে দেয়। আগামীতে এই পেঁপের আবাদ আরও বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। আশা করছি যে পেঁপে চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হলেও তাদের এই ক্ষতিটা সামনে তারা পুষিয়ে নিতে পারবেন। এবছর ধামরাই উপজেলায় মোট 135 হেক্টর জমিতে পেঁপে চাষ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছেন নির্বাচন কমিশন সচিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব এবং সংলাপের জন্য সময়সূচিগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবেও আমন্ত্রণ করব। এটা আমরা সেপ্টেম্বরের শেষে থেকে শুরু করে নভেম্বরের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করব। আপনারা জানেন যে ভোটার তালিকা এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে এবং একটা হয়ে গেছে 2রা মার্চ, এখন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 31শে অগস্ট, আর এর পরবর্তীতে আমরা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এর সাথে আছে আপনার নির্বাচন আইন বিধি সংস্কার এবং এর সাথে একটা আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন 1991 এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, এই 3টা এই মুহূর্তে আমাদের আইন মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। আর আমরা দুটো আইনের বিষয়, একটা বিধিমালা আর একটা আইনের খসড়া আমরা পাঠাবো, একটা আরপিও আর একটা হচ্ছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা। এটা একটার সাথে আরেকটা পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিষয়, এটা আমরা একসাথে পাঠাবো এবং আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে এটাকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, ভেটিং অ্যান্ড সাবসিকুয়েন্ট যে কাজগুলো আছে।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। এবারে থাকছে খেলার খবর। ব্রাজিলের দল ঘোষণার পর মুখ খুলেছেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা তারকা নেইমার। ইনজুরি মুক্ত হওয়ার লড়াই শুরু করেছেন তিনি। জিমে কেটেলবেলস নিয়ে ট্রেনিংয়ে একটি ছবি পোস্ট করে তার দৃঢ় সংকল্পের কথা বলেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, লক্ষ্য অর্জনে আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প ও অধ্যাবসায় জরুরি। এ থেকেই আসে সাফল্য। কেউ যদি নিজের লক্ষ্য অর্জন নাও করতে পারেন, তবে আকাঙ্ক্ষা এবং বাধা অতিক্রমের চেষ্টা নিয়ে প্রশংসনীয় কাজগুলো করা উচিত। নেইমারের এবারের ইনজুরি খুব একটা গুরুতর নয়। তার উরুর মাংসপেশি ফুলে গেছে। 1 সপ্তাহ পরে দলীয় অনুশীলনে ফেরার জোর সম্ভাবনা রয়েছে তার। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা। লতিফ সিদ্দিকী সহ 4 জন ডিবি হেফাজতে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চূড়ান্ত, জানালেন ইসি সচিব। সীমান্ত রক্ষার স্বার্থে অনুপ্রবেশকারীদের গুলি করা হয়, দাবি বিএসএফ মহাপরিচালকের। হত্যার ব্যাখ্যা সন্তোষজনক নয়, বিজিবির প্রতিবাদ। ডাকসু নির্বাচনে ছাত্র দলের আবিদ হামিম মায়েদ পরিষদের ইশতেহার ঘোষণা। আবাসিক হলের সুযোগ বৃদ্ধি সহ শিক্ষা বান্ধব পরিবেশ করতে 10 দফা অঙ্গীকার। শেখ হাসিনার পতনে যুবকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। যারা বুঝতে ব্যর্থ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই, মন্তব্য বিএনপি নেতা আমির খসরু। এবং সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন। 3 দফা দাবিতে আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।